তারা আমাকে দয়া করে থাকতে দিচ্ছে, নয়তো আমার স্থান এখানে হবার কথা ছিল না। সব ঠিক হবার পর বাবা চলে যাবে, তাই আমার সাথে একটু একান্তে কথা বলতে চাইলো। আমিও ঘরে আসলাম, আড়াল পেয়ে বললাম, বাবা, এইভাবে তুমি মাথা নত করে তাদের সব অভিযোগ শুনলে, সত্যি মিথ্যা নিয়ে একটা কথা তুললে না, আমাকে তাদের কাছে ক্ষমা চাইতে বললে, অথচ একবারও ঘটনাটা সত্যি কিনা জানতে চাইলে না কেন বাবা? আমার এই কথার ভিত্তিতে বাবা অসহায় গলায় বলে, সংসার জীবনে বড় কষ্টের, এখানে মানিয়ে নিতে না পারলে সব শেষ। সংসারে একসাথে থাকতে গেলে এই রকম সমস্যাগুলো এড়িয়ে যেতে হবে। তাছাড়া মেয়ে মানুষের জন্য স্বামীর ঘরই সব, এখানে টিকে থাকতে না পারলে সব দোষ মেয়েটারই হয়। বাবা একটু থেমে পুনরায় বলল, আমি জানি তুই সঠিক, তোর ননদের কানে আমি তোর মায়ের চিরচেনা সেই কানের দুলটাই দেখেছি, কিন্তু এখানেই আমার কিছু করার নেই মা। তোকে যদি আজ আমি ঝামেলা করে বাড়ি নিয়ে যাই তাহলে তোর কি হবে? আমি আজ আছি কাল নেই। দাদা বৌদি তোকে কতদিন দেখবে? 1 মাস 2 মাস, যখন অতিষ্ঠ হয়ে যাবে তখন তাদের বিরক্ত কথাগুলো তোকে শুনতে হবে। তখন তোর মনে হবে এই সংসারটা যেন তোর জন্য ঠিক না, এখানে তোর নিজের বলতে কিছুই নেই। তখন তোর মনে হবে তুই অন্যের সংসারে বোঝা হয়ে রয়েছিস। তারপর বাবা বলল, এইসব ছোটোখাটো ব্যাপার এড়িয়ে চলতে হয়। আমি বললাম, ছোটোখাটো ব্যাপার? আমার মায়ের কানের দুল। বাবা চুপ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলল, সংসারে টিকে থাকতে গেলেও মুখ থাকতে বোবা, চোখ থাকতে অন্ধ, আর কান থাকতেও কানে কালা হয়ে চলতে হয়। এসব এড়িয়ে সব মেনে সংসার করতে হয়। তোর জন্য আমার এই পরামর্শ। আমি আজ আসি। আমি বললাম, রাতের বেলায় চলে যাবে, তাও আবার কিছু না খেয়ে? বাবা মুচকি হাসলো। সেই হাসির পেছনে কষ্ট লুকিয়েছিল। বাবার মুখ দেখে মনের কথা বুঝতে পারলাম। বাবা মনে মনে ভাবছে, যেখানে তোর বাড়িতে এত এত কথা গিলেছি, সে পেটে আর জায়গা নেই। এই বাড়িতে রাত কাটালে যদি তোর দোষ হয়ে যায়, সেই ভয়ে রাত কাটালাম না। বাবার মনের এই কথাগুলো বুঝতে পারলাম, তাই বাবাকে আর বাধা দিলাম না। আস্তে আস্তে বললাম, সাবধানে যেও বাবা। বাবাকে এগিয়ে দিয়ে শোবার ঘরে গিয়ে বসলাম। পাশেই আমার স্বামী শুয়ে আছে। আমি ঘরে এসেছি বুঝতে পেরে আমার দিকে ঘুরে শুলো। আমি একেবারের জন্য তার মুখের দিকে ফিরে তাকালাম না। যেই মানুষটা আমার না, তার দিকে তাকিয়ে মায়া বাড়িয়ে লাভ আছে? আমার স্বামী বিষয়টা বুঝতে পেরে বলে, দেখলে, তোমার বাবা ঠিক বুঝেছিল। আমার বোনের কানের দুলের সাথে তোমার কানের দুলের ডিজাইনটা কিছুটা এক হলেও ওটা তোমার মায়ের দুল না, তাই তুমি ভুল বুঝেছিলে। আমি কোনো কথা বললাম না। তখন আমার স্বামী বলল, এই সামান্য ব্যাপার যদি তুমি বুঝতে, তবে এত ঝামেলা হতো না। এই কথাগুলো শুনে আমি তাচ্ছিল্যের হাসি করে বললাম, তুমি যদি এই কথাগুলো ঘরের বাইরে না নিয়ে যেয়ে চার দেওয়ালের ভেতরে বলতে, তাহলে এত চিৎকার চেঁচামেচি ঝামেলা কিছুই হতো না। এখানে আমি দোষটা কাকে দেবো? দোষ কারণ না, দোষ আমার কপালের। আমার এই কথায় আমার স্বামী চুপ করে গেল। ও বড্ড বিরক্ত হলো। তবে আমি বেশি কথা না বাড়িয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। এতক্ষণ পর্যন্ত নিজেকে ঠিক রাখলেও এবার আর পারলাম না। চোখ দিয়ে গড়গড়িয়ে জল পড়তে লাগলো। আমি নাকি চোর? কান্না থামাতে পারলাম না। এই সংসারে কাকে দোষ দেব? ননদকে? শাশুড়িকে? যদি স্বামী ঠিক না থাকে, আমার আসল শত্রু তো আমার স্বামী। সে যদি আমাকে বুঝতো তাহলে এই সব কিছুই হতো না। আজও যা করলো তাতে আমার মনে ওর প্রতি যে ভালোবাসা ছিল তাতে ভাঙন ধরে গেল। যখন দেখলো আমি কান্না করছি, তারপরেও আমার কাছে এসে আমাকে সান্ত্বনা দিল না। সেই ভাঙন আরও বেশি বেড়ে গেল। অনেকক্ষণ পর কান্না করতে করতে আমি যখন শান্ত হয়ে গেলাম, তখন আমার স্বামী আমার কাছে এলো। আমি না বলায় সে রেগে গিয়ে বলল, স্বামীকে না বলতে নেই, তাকে কষ্ট দিতে নেই। হায় রে ভগবান, যার কারণে আমি কষ্ট পেয়ে কান্না করছি, আমার বাবাকে বিনা কারণে অপমানিত হতে হলো, কষ্ট পেতে হলো, সেই বলে আমাকে কষ্ট দিও না। বারবার বারণ করা সত্ত্বেও শুনল না। বলল, বউ থাকতে কি তবে এখন বাইরে যেতে হবে? এখন থেকেই সংসারে ঝামেলা শুরু হলো। কথায় কথায় গায়ে হাত তোলা, নিন্দা, খোঁটা দেয়া, শুনতে হতো অনেক অপমান। তারপরেও দিন শেষে অনিচ্ছা সত্ত্বেও কাছে যাওয়া। সমাজে বাবা সবার কথা ভেবে সংসারটা হয়তো টিকে আছে, কিন্তু ভালোবাসাটা আজ আর নেই। সংসার নামক মরীচিকায় জীবন্ত লাশ হয়ে কাটাচ্ছি।